নমস্কার, আমি ডক্টর সুমনা কুন্দুগ্রামী, অ্যাসোসিয়েট প্রফেসর পিডিয়াট্রিক্স, কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভাবলাম একটু কথা বলি। খুব প্রশ্ন আসে এই বিষয়ে আসলে, যে আমার বাচ্চা ম্যাডাম দেরিতে এখনো কথা বলছে না সেভাবে, বা দেরি করছে কেন? ওর বাচ্চা তো বলছে, আমার বাচ্চা তো কই বলছে না। তো একটা কথা বলি, প্রথমত প্রতিটা বাচ্চার বিকাশের যে পথটা, জার্নিটা, সেটা কিন্তু আলাদা। তাই দয়া করে কারোর সাথে কম্পেয়ার করবেন না। তবে হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় আমরা বুঝতে পারবো যে তাহলে কি ওর একটু দেরি হচ্ছে, সেইটা বোঝার জন্য প্রথমত আমাদের জানতে হবে যে কোন বয়সে বাচ্চারা অ্যাকচুয়ালি কি করে, নর্মালি কতগুলো কথা তাদের বলা উচিত, শব্দ উচ্চারণ করা উচিত। তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে তাহলে কি এর দেরি হচ্ছে সেই ব্যাপারটা। তো কিন্তু অন্যের বাচ্চা বলছে আমার বাচ্চা দেরি করছে কেন, সেটা যেমন কখনো কখনো একটা প্রেশারের ব্যাপার হয়ে যায়, আবার এটাও ঠিক যে আমরা কখনো কখনো হয়তো বুঝতে পারি যে আমার বড় বাচ্চাটা কিন্তু এই বয়সে কথা বলেছিল, কিন্তু এই বাচ্চাটা, ছোট ছেলেটি বলছে না। সেটা কিন্তু আবার কার্যকরী হতে পারে। তো আমাদের সেটা বুঝতে হবে। এবার বলি, কথা বলার ব্যাপারটা যদি শুধু আলাদা করে স্পিচ, মানে কথা বলতে দেরি হচ্ছে এইটা হয়, আজকে আমরা সেই বিষয়ে মূলত আলোচনা করব। আবার এটাও হতে পারে যে শুধু স্পিচ নয়, তার মানে বিকাশের অন্যান্য যে আরো ডোমেন গুলো আছে, যেমন মোটর, চলা ফেরা, দৌড়নো, বা সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক ভাবে সে কেমন ভাবে ডিল করছে, বা ছোটখাটো কাজ মানে ফাইন মোটর, সে পুঁথিটা ধরতে পারছে কিনা, তুলতে পারছে কিনা, এই সবগুলো যে ব্যাপার আছে, সেগুলো তো সমস্যা না, শুধুমাত্র স্পিচ বা কথা বলার সমস্যা। এটাকে আলাদা করা খুব জরুরি। যদি কারোর সার্বিকভাবে সমস্যা থাকে, বা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে থাকে, বা একাধিক বিষয়ে সমস্যা থাকে, সেটা কিন্তু আরো অনেক বড় একটা সমস্যা, এবং তার জন্য অবশ্যই পিডিয়াট্রিশিয়ান বা পিডিয়াট্রিক নিউরোলজির সাহায্য নিতে হবে, তারা হেল্প করবেন। কিন্তু শুধুমাত্র স্পিচ বা ল্যাঙ্গুয়েজ ডিলে যদি হয়, দেরি হচ্ছে, সেটা আমরা কখন বলবো এবং আদৌ সেটা অটিজম স্পেকট্রামে পড়ছে কিনা, এটাও কিন্তু একটা আলাদা করে বোঝবার খুব প্রয়োজন আছে। তো সেগুলো আমি চেষ্টা করবো একটু পরিষ্কার করতে। আচ্ছা, একটা হলো স্পিচ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। স্পিচ কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে প্রপার অর্থপূর্ণ কথা বলছে, বাক্য বলছে, যেটা আমরা বুঝতে পারছি। স্পিচ মানে শুধু কিন্তু ল্যাঙ্গুয়েজ নাও হতে পারে। স্পিচের মানে কিছু কথা বলার চেষ্টা করা, কোনো কোনো শব্দ আওড়ানো, হয়তো সেটা ডেফিনিট একটা শব্দে বা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না, কিন্তু তার শব্দ বেরোচ্ছে, সে চেষ্টা করছে, সেটা স্পিচ হতে পারে। কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে প্রপার অর্থপূর্ণ কথা সে বলছে কিনা, এটা বুঝতে হবে। এবার সাধারণভাবে অ্যারাউন্ড 1 ইয়ার, 1 বছর বয়সের আশেপাশে বাচ্চারা কিন্তু বাবা, মামা, এই ধরনের শব্দগুলো বলতে পারে উইথ মিনিং। তার আগে যেটা করে সেটাকে আমরা বলি ব্যাবলিং, মানে বাবা, বাবা, মামা, মামা, এগুলো কিন্তু প্রকৃত অর্থে ঠিক শব্দ বুঝে বলা নয়, কিন্তু ব্যাবলিংটাও খুব ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন। এরপরে অ্যারাউন্ড 1 ইয়ার ওই প্রপার অর্থ বুঝে বলা, বাবা, মামা, এগুলো আসে। এরপর 1.5, পৌনে 2, 2 এইরকম বয়সে কিন্তু তার আস্তে আস্তে শব্দের যে ভান্ডার বা ভোক্যাবুলারি, সেটা বাড়তে থাকে। সে আস্তে আস্তে আরো অনেক শব্দ শেখে, আশেপাশে যেগুলো দেখে, এবং সেগুলো বলতে পারে। ধরুন কোনো কোনো বাচ্চার 10 বা 15, 20 ধরনের শব্দের একটা ভোক্যাবুলারি থাকবে। এটা অবশ্যই বাচ্চা মাত্র ভ্যারি করবে, এরকম নয় যে প্রতিটা বাচ্চাই একই রকমের শব্দ বলবে, সেটা নয়, কিন্তু ইউজুয়ালি বলতে পারে। আর অ্যারাউন্ড 2 ইয়ার্স, মানে 2 বছর বয়সের আশেপাশে সাধারণত সে কিন্তু একটা বাক্য, ছোট দুটো শব্দের বাক্য, মানে ফ্রেজ, জল খাবো, দাও, আমায় দাও, নেব, যাব, এই ধরনের কথাগুলো কিন্তু বলতে পারে, যেটা দিয়ে সে বড়দের সাথে বা অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে। তো এই যে পুরো ব্যাপারটা, তার মানে কি 2 বছর পর্যন্ত আমরা একটু দেখতে পারি যে তার কিরম কি স্ফুরণ হচ্ছে কথার বা শব্দের। ঠিক আছে? যদি দেখা যায় যে একেবারেই তার কোনো শব্দের স্ফুরণ নেই, তাহলে আমাদের দুটো জিনিস ভাবার খুব জরুরি। যেমন একটা হচ্ছে তার একটা রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ হয়, একটা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ হয়। রিসেপশন মানে আমরা যেটা আমরা আদৌ বুঝতে পারছি কিনা আমাদেরকে যে বলা হচ্ছে। ধরুন আমি বলছি তুমি জল খাবে, বা তোমার নাম কি, এরকম ধরুন যে প্রশ্নগুলো করছে, যদি বুঝতে পারি আমি উত্তর দিতে পারবো। কিন্তু আমি যদি বুঝতেই না পারি, রিসেপশনেই প্রবলেম, তাহলে তো আমি উত্তরও দিতে পারবো না। তা রিসেপশন বা আমার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম কিসে হতে পারে? শোনায় যদি প্রবলেম থাকে, আমি শুনতেই পাচ্ছি না শব্দগুলো ঠিক করে, আমার কাছে একটা ধ্বনি আসছে, শব্দ আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না শব্দটা এক্স্যাক্টলি কি। সেই ক্ষেত্রে কিন্তু হিয়ারিং ডিফেক্টের জন্য অনেক সময় বাচ্চারা কথা বলতে দেরি করে বা পারে না। সুতরাং সেক্ষেত্রে হিয়ারিংটা আমাদের অবশ্যই চেক করাতে হবে।
আর কি সমস্যা হতে পারে, অন্য কোনো বড় ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম, তার ব্রেনের যে রিসেপটিভ এরিয়া, আমাদের তো সবকিছুর নিয়ন্ত্রক হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, সেখানকার রিসেপশনের সেন্টারটাইতেই কোনো গন্ডগোল আছে, এটা ভাবা যেতে পারে। বা কোনো একটা বড় সিনড্রোম বা জেনেটিক প্রবলেম আছে, সেটা ভাবা যেতে পারে। তো সুতরাং সেই সবগুলো বোঝার জন্য আপনাকে কিন্তু পিডিয়াট্রিশিয়ান বা ডাক্তারবাবুর কাছে যেতে হবে, যে সে একেবারেই কিছু বুঝতেই পারছে না বলেই বলতে পারছে না। আর আরেকটা হচ্ছে, সে মাঝে মাঝে এক একটা জিনিস বলছে কিন্তু আমি সেটা বুঝতে পারছি না তার অর্থটা কি, এইটা, বা সে প্রপারলি আমার সাথে কমিউনিকেট করছে না বা এক্সপ্রেস করতে পারছে না, সে হয়তো ইশারায় দেখাচ্ছে। ধরুন আমি যদি তাকে জিজ্ঞেস করি, বাবু জলের বোতলটা আনো তো, সে কিন্তু ঠিক গিয়ে জলের বোতলটা নিয়ে এসে আপনাকে দিল, তার মানে সে বুঝতে পেরেছে আপনার ইনস্ট্রাকশনটা, প্রশ্নটা, সে সেটা করলো। কিন্তু বা ওটা কই, সে ওপর দিকে তাকালো, তার মানে সে বুঝতে পারছে, কিন্তু সে হয়তো বলবে না ফ্যান, পাখা বা জল, সে হয়তো বলছে না। বা মামা, মা, বাবা বলে হয়তো সে ডাকছে না সবটা, সে ইশারায় কাজ চালাচ্ছে, এটাও হতে পারে। এটা কিন্তু এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের অসুবিধে। এটার আরো একাধিক কারণ থাকতে পারে। যে একটা হচ্ছে যে বাচ্চার যে এই মুখগহ্বর, মাউথ ওরাল ক্যাভিটি, এখানকার যদি কোনো মাসেল উইকনেস থাকে বা কোনো ক্লেফট বা কোনো জন্মকালীন ত্রুটি থাকে, উইকনেস থাকে, সে কারণের জন্য কিন্তু অনেক সময় এইসব ডিফিকাল্টি বা স্পিচ ডিলে হতে পারে। বা টাং টাই, এখানে বলতেই পারছে না, শব্দ উচ্চারণে তার সমস্যা হচ্ছে, এগুলো দেখা যায়, এগুলোও কিন্তু কখনো কখনো কারণ হতে পারে। তো এগুলো হচ্ছে ব্রড একটা বিশদভাবে কারণটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনি বলতে পারেন তাহলে আমরা কি করব। আমি বলবো সব সময়ের জন্য আমরা এই কথা বলি, বাচ্চার সাথে ভীষণভাবে ইন্টারঅ্যাক্ট করুন, তাকে সময় দিন এবং দেখুন তার সাথে আপনি কথা বললে সে আপনাকে নন ভার্বাল কিউতে কিছু বুঝে উত্তর দিচ্ছে কিনা, রেসপন্ড করছে কিনা। আপনি তার দিকে তাকে একটু আদর করলেন, হাসলেন, সে হাসছে কিনা, সে আপনার এই আদরের সম্ভাষণে হেসে তা আপনাকেও একটা কোনোভাবে রেসপন্ড করছে কিনা। কেন জানেন, এইটা জানার খুব দরকার যে সে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে কিনা কোনোভাবে। কারণ যদি একটা বাচ্চা কথাও বলছে না এবং আপনার সাথে কমিউনিকেট করারও চেষ্টা করছে না, এরম পরিস্থিতি হয়, সে কোনো কিছুর দেখায় না, কোনো কিছু চায় না, সে মাকে মা বলে ডাকে না, এবং মানে একটা স্বাভাবিক বাচ্চার যেগুলো ধরুন থাকে, যে নিজের একটা খেলার জগৎ থাকে, অন্য বাচ্চাদের দেখলে খুশি হওয়া, তার যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা বোধহয় একটা সোশ্যাল কমিউনিকেশন বা ইন্টারাকশনের সমস্যা, আই কন্ট্যাক্ট করে না, চোখের দিকে তাকায় না। তাহলে আমাদের এটাকে সম্পূর্ণভাবে অটিজম স্পেকট্রামের মধ্যে ফেলে দিতে হবে, এবং তার জন্য অবশ্যই আলাদা টেস্ট আছে, তার জন্য আলাদা বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, তারা দেখবেন যেটা অটিজম কিনা। ঠিক আছে, অটিজমের আর্লি মার্কার্স হিসেবে আমরা দেখতে পারি যে বাচ্চা পয়েন্ট করছে কিনা জিনিসের দিকে, যে আমার ওটা চাই, এগুলো খুব জরুরি। বা আপনি ডাকলে সে হেসে আপনাকে উত্তর দিচ্ছে কিনা, বা সে আপনাকে যে মা, তাকে মা বলে কখনো বলছে কিনা, বা অ্যাটলিস্ট আপনার সাথে ইন্টারাক্ট করছে কিনা সেভাবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। তার মানে কি বললাম, সোশ্যাল ইন্টারাকশনের জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের এটাকে অটিজমের ব্যাপারে ভাবতে হবে, যে হলেও হতে পারে। আর যদি এরম যে হ্যাঁ সে কিন্তু এমনিতে দেখায়, সে পয়েন্ট করে, সে জানে মাকে, সে আপনি তাকে আদর করলে সেও আপনাকে জড়িয়ে ধরে, মানে ইন্টারাকশনের জায়গাটা ঠিক আছে, কিন্তু তার শুধু শব্দগুলো হয়তো অত বেরোয়নি, স্পষ্ট নয় বা দেরি করছে, সেক্ষেত্রে আমরা ভাববো যে হয়তো বা এটা অটিজম নয়, এটা ওই স্পিচ বা ল্যাঙ্গুয়েজ ডিলে। ঠিক আছে, এবার আপনারা কি করতে পারেন। সব সময়ের জন্য যেটা বারবার বলি, যে দয়া করে বাচ্চাদের সাথে নিয়মিতভাবে কথা বলুন, খুব কথা বলুন। তাদের প্রথম থেকেই শুয়ে রাখবেন না খাটের উপর সিলিং এর দিকে তাকিয়ে, তাদেরকে বিভিন্নভাবে তাদের সাথে ইন্টারাক্ট করুন, গান শোনান, তার সাথে কথা বলুন সুন্দর করে। এবং আরেকটু বড় হওয়া বাচ্চাদের আপনি ডেফিনিট ইনস্ট্রাকশন দিয়ে দেখুন যে সে কি করে, এগুলো খুব জরুরি। এবং দরকার হলে রিডিং হ্যাবিট খুব ইম্পর্টেন্ট, বাচ্চা বুঝুক না বুঝুক, ওই পিকচার বুকগুলো নিয়ে, ছবির ছড়াছবির বইগুলো নিয়ে আপনি নিয়মিত তাকে পড়ে শোনান। আপনি সুন্দর করে যখন ক্লিয়ারলি তাকে পড়ে শোনাচ্ছেন, এই বারবার বারবার পড়লে তার কানে কিন্তু কিছু শব্দ থেকে যাবে, এবং আস্তে আস্তে দেখবেন তার হয়তো সেই শব্দগুলো থেকে সে নিজেও শব্দ বলতে পারবে, বা তার স্ফুরণ হবে কথার। আরেকটা খুব ইম্পর্টেন্ট, কি একেবারে স্ক্রিন টাইম বা ওই মোবাইলের দিকে তাকিয়ে থাকা, টিভির দিকে তাকিয়ে থাকে, এই সব জিনিসগুলো কিন্তু ভীষণভাবে বর্জন করা জরুরি। কারণ দেখা গেছে যে বাচ্চারা সারাক্ষণ স্ক্রিন দেখে, তারা কিন্তু ওটার ভিতরে এমন মোহিত হয়ে থাকে যে তারা কথা বলতে ভুলে যায় বা পারে না বা কম বলে। সুতরাং এটা খুব জরুরি, যে এখন যেরকম পরিস্থিতি হয়েছে যে বাচ্চারা সবসময় স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড, সেটা কিন্তু একেবারেই আমি বলবো বর্জন করতে হবে। স্ক্রিন টাইম একেবারেই 2 বছরের নিচে তো 0 হওয়া উচিত। আরেকটা হচ্ছে, অনেক বাচ্চা যারা ইশারায়
সমস্ত কমিউনিকেশন শেষ করার চেষ্টা করে, যে তারা ভেবেছে যে আমরা ইশারা করেই বোধহয় সব করে ফেলবো। তাদের কিন্তু ইশারাটাকে ডিসকারেজ করতে হবে, বা কিরকম ভাবে, মানে তারা ইশারায় জল চাইলে আপনি তাকে জলটা দেবেন না, দেখুন তাকে বলুন যে কি চাইছো বলো, তাকে আপনি বলতে এনকারেজ করুন। এটা কিন্তু একদিনে হবে না, আস্তে আস্তে হবে, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অন্য বাচ্চাদের সাথে ইন্টারাকশন করে, ধরুন প্লে স্কুল যেগুলো আছে সেখানে যদি আপনারা দিতে পারেন, তাহলে দেখা যায় অনেক সময় অন্য বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে করতে তাদের মধ্যে কিন্তু কথার স্ফুরণ হবে। সুতরাং একটা কি বললাম, যে নিয়মিত রিডিং হ্যাবিট, একটা অন্যান্য বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ করে দেওয়া, স্ক্রিন টাইমটা বর্জন করা, রেগুলার একটা রিডিং হ্যাবিট তৈরি করা, এবং তার ইশারায় কথা, মানে ইশারায় সব কাজ করব, এই প্রবণতাটাকে ডিসকারেজ করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু দেখবেন একটা সময়ের পর নিশ্চয়ই আস্তে আস্তে কথার স্ফুরণ হবে। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, একটা বাড়িতে যদি এরকম হয় যে সবাই খুব চুপচাপ, কথা বলে না, সবাই মোবাইলের দিকে, ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে, মানে একজন হিন্দিতে বলছে, একজন ইংলিশে বলছে, তাহলে না তাদের মধ্যে একটা কনফিউশন হয়। এরকম নয় যে এটা স্পিচ ডিলের কারণ, কিন্তু এটাতে কি হয়, স্পিচটা ওটা নির্দিষ্টভাবে তৈরি হতে একটু হলেও সময় লাগে। সুতরাং এটাও একটু মাথায় রাখতে হবে যে একটা যে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে তাকে ইনস্ট্রাকশন দিন পরিষ্কারভাবে, এবং এনকারেজ করুন সেও যেন রেসপন্ড করে। তো এইগুলো হচ্ছে আপনারা সার্বিকভাবে যেগুলো আপনারা করতে পারেন। কিন্তু বারবার একটা কথা বলা, যে আপনি তো এটা আপনাদের সচেতনতার ক্ষেত্রে এই কথাগুলো বললাম, যদি কখনো দেখেন যে বাচ্চার মধ্যে ওই ইন্টারাকশনের জায়গাটাই অসুবিধা, মানে সে আপনার দিকে তাকাচ্ছে না, অন্য কারোর দিকে তাকায় না, নিজের জগতে থাকে, নিজের মতো খেলে, কোনোভাবেই আঙুল দিয়ে দেখায় না, পয়েন্ট করে কিছু চায় না, বা আপনি আদর করে ডাকলে সে সেটা রেসিপ্রোকেট করে না, তাহলে কিন্তু এটাকে অটিজমের একটা লক্ষণ বলে ধরে নিয়ে তার ডায়াগনোসিসের জন্য চেষ্টা করতে হবে, বা সেই রকম বিশেষজ্ঞদের কাছে যেতে হবে। আর যদি দেখা যায় যে তার কথা সত্যিই দেরি হচ্ছে, মানে 2 বছর হয়ে গেছে এবং তার কথার স্ফুরণ একেবারেই হচ্ছে না, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই আপনার নিকটতম যে ডাক্তারবাবু তার কাছে যাবেন, এবং তারা হয়তো বলবেন প্রথমে হিয়ারিং টেস্ট করাতে। মনে রাখবেন এক্ষেত্রে হিয়ারিং টেস্ট করা খুব জরুরি, সেটাই প্রাথমিক ব্যাপার। কারণ হিয়ারিং না দেখে হিয়ারিংটা ঠিক আছে কিনা কখনোই একজন স্পিচ থেরাপিস্ট আপনাকে সাহায্য করতে পারবে না। কারণ এটা বোঝা খুব প্রয়োজন যে সে শব্দগুলোই শব্দ হিসেবে শুনছে, মানে পুরো অর্থবহ শব্দ হিসেবে শুনতে পাচ্ছে না, জাস্ট তার কাছে একটা ধ্বনি হয়ে আসছে কানের মধ্যে। সেটা এর জন্য এই হিয়ারিং টেস্টটা কিন্তু করা খুব জরুরি। এবং আমি আশা করি এগুলো ফলো করলে আস্তে আস্তে, যদি তার অন্যান্য কোনো সমস্যা না থাকে, অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে আস্তে আস্তে নিশ্চয়ই বাচ্চার স্পিচ আসবে, সে কথা বলবে। তো আমার যেটা বলার, যে কম্পেয়ার করবেন না, এটাও যেমন ঠিক, সবার এক সময় বিকাশ হয় না, কিন্তু এটাও ঠিক মানতে হবে যে যদি মনে করেন যে সত্যি একটু ডিলে হচ্ছে, তাহলে কিন্তু আবার দেরি না করে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতেও হবে। আশা করি আপনারা উপকৃত হলেন। আরো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।